আসসালামু আলাইকুম। বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2 এর এপিসোড 10-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য জানাচ্ছি বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2 এর টেলিভিশন পার্টনার কিন্তু দীপ্ত টেলিভিশন। আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের এই যে বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2 এর উইনার ফ্রম দ্য ক্যাটেগরি অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। উনি আসলে খুব অপরিচিত কোনো মুখ না, বা তাকে নতুন করে পরিচয় দেবার মতনও কিছু নাই। উনি নিজেকে প্রচুর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে এমন একটা অবস্থানে নিয়েছেন যে আমি আপনি যে কেউ তার নাম বললে অ্যাটলিস্ট চিনতে পারবো। তারপরও আমরা তাকে নতুন করে আপনাদের কাছে চিনিয়ে দেব, কারণ আমরা হয়তো তার কাজটাকেই জেনেছি, তাকে তেমনভাবে জানিনি। এতদিন আমরা তার কাজকে জেনেছি, আজকে জানবো মানুষটাকে। আর কেউ না, তিনি হচ্ছেন শায়লা আবেদিন। চলে যাচ্ছি আপুর কাছে। আপু, কংগ্রাচুলেশন ফর বিকামিং দ্য বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2। এই যে আপনি স্টেলার রোম্যান হলেন, এটার পেছনে তো স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের এত লম্বা সময়ের একটা জার্নি আছে, সব কিছুই আছে। বাট তারপরেও আমরা শুরু থেকেই যদি শুরু করি, যে শুরুটা কেমন ছিল একদম শিশু বয়সে, যখন আসলে আপনি খেলার ছলে বা হয়তো বা গল্পের ছলে চিন্তা করতেন আমি একটা কিছু হব, তখন কি ভাবতেন? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসলে শৈশব তো সবার একই রকম থাকে আমার মনে হয়। আমরা শিশুকালে অনেক ডিফারেন্ট থাকি, মন মানসিকতা অনেক ডিফারেন্ট থাকে, অনেক হ্যাপি থাকে। আমিও এর ব্যতিক্রম কিছু না। অনেক হ্যাপিনেসের মধ্যে বড় হয়েছি, অনেক কাজিনদের নিয়ে বেড়ে উঠেছি, এবং আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে আমি অনেক আমার কাজিন, ফুফাতো ভাই বোন এবং আমার খালারাও জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক লোকের মধ্যে বড় হয়েছি। সো ন্যাচারালি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব, কোনো কিছু করতে পারা, স্যাক্রিফাইস করা, মানিয়ে নেওয়া, সব কিছু আসলে সেখান থেকে হয়তো একটা শিক্ষা হয়েছে। ছোটোবেলায় আসলে আলাদা করে বড় হয়ে কি হব ওই রকম কোনো স্বপ্ন হয়তো তখনও ছিল না, বাট ভালো লাগতো দেখতে যে আমার মা একজন কর্মজীবী মহিলা ছিলেন। সো উনি যখন কাজে যেতেন ওটা দেখতে খুব ভালো লাগতো, এবং আমার দাদি অত্যন্ত প্রোগ্রেসিভ একজন মানুষ ছিলেন। ওই সময়ে তো আসলে শাশুড়িরা কতটা সাপোর্টিভ ছিল আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে দেখতাম যে আমার দাদি সকালবেলা ছুটি ছুটি করে আম্মাকে হেল্প করছে, যে উনি কোন কাপড়টা পরে যাবেন, হ্যাঁ মানে কিভাবে যাবেন। অলসো বাবাকে দেখতাম আম্মাকে খুব সাপোর্ট করতো, এমনও দেখেছি মাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। সো এই স্মৃতিগুলো আসলে খুবই মধুর, আমার খুব ভালো লাগে যে একটা ফ্যামিলি কিভাবে একজনকে সাপোর্ট দিয়ে তার প্যাশন বা তাকে কাজ করার শক্তিটাকে যোগাচ্ছে। তো সেটা হয়তো আমাকে পরে হেল্প করেছে। শৈশব তো আসলে খুবই সুন্দর, মধুর, এখনও সেই কাজিনদের হাসি ঠাট্টা আমার খুব মনে পড়ে। তো এই যে শৈশবে আপনি একটা মানে জয়েন্ট ফ্যামিলির মধ্যে শেয়ার অ্যান্ড কেয়ার, লাভিং সব কিছুর মধ্যে বড় হলেন, মানে কোন মানুষটা আপনার ভবিষ্যতে, যে এই যে আপনার ক্যারিয়ারে, আপনার লাইফে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে মনে করেন আপনি? আসলে আমার ক্যারিয়ারের পিছনে প্রভাব কয়েকজনের আছে, না বললেই না। ডেফিনেটলি মা তো অবশ্যই বিরাট ভূমিকা পালন করেছে। আমি মনে করি আমার মামা, আমার হাজব্যান্ড এবং অবশ্যই আমার 2 বাচ্চা। আমার বাচ্চারা যদি আন্ডারস্ট্যান্ডিং না হতো, সাপোর্টিভ না হতো, এবং আমার ফ্যামিলি যদি এরকম হতো, আপনি দেখেন একই ফ্যামিলি, একই মানুষ দুইভাবে কিন্তু পারসিভ করে। যারা প্রোগ্রেসিভ ফ্যামিলি তারা তার বাচ্চাকে কী শেখায়, বলে দেখো ওয়াও তোমার মা চাকরি করছে, কত ভালো করছে, লুক এট হার। আবার আরেকটা ফ্যামিলি, দোজ হু আর নট প্রোগ্রেসিভ, তারা বলে যে দেখো তোমার মা তোমাদেরকে নেগলেক্ট করছে, সময় দিচ্ছে না, কি দরকার কাজ করার। সো এটা ডিপেন্ড করে। সো আই এম ভেরি ফর্চুনেট যে আমি একটা প্রোগ্রেসিভ ফ্যামিলি থেকে এসেছি, যারা সবসময় উৎসাহ দিয়েছে, এবং আমার বাচ্চারা সেটা শিখেছে যে মাকে নিয়ে প্রাউড করতে হয়, আমার মা ভালো করছে। এমনও হয়েছে যে আমি হয়তো অনেক দেরি করে আসলাম,
আমি গিল্টে মরে যাই, মারা আমরা তো গিল্টে মরে যাই যে এটা দায়িত্ব ঠিক মতো করছি না, ওটা হচ্ছে না। আমি হয়তো একটা বাসায় থাকলে আরো অনেক ভালো করে করতে পারতাম। আমার মেয়েকে আমি বলতে শুনেছি, মা ইউ আর ডুইং ইউর বেস্ট। আমার ছেলে বলেছে, আম্মু কোনো অসুবিধা নাই। এবং দেখেন, দুইটা বাচ্চা রেখে যে একটা সিনিয়র রোলে কাজ করা ইজ নেভার ইজি। এবং আমার হাজবেন্ড যদি সাপোর্টিভ না হতো এবং আমার যদি সবসময় একটা ভীতি কাজ করতো, তাহলে কিন্তু আসলে আমি আমার বেস্টটা দুই জায়গাতে দিতে পারতাম না। সো আমার মনে হয় আমি ভেরি ফরচুনেট উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স। আলহামদুলিল্লাহ। তো আপু পড়াশোনাটা কি ব্যাংকিং সেক্টর মানে ফাইন্যান্সেই ছিল? না, এটা খুবই ইন্টারেস্টিং। আমি এটা সবাইকে বলবো, দর্শকদেরও বলবো, ইটস নট নেসেসারিলি আপনাকে ফাইন্যান্সে পড়েই ব্যাংকে আসতে হবে। ব্যাংকিং এমন একটা জায়গা যেখানে আসলে আপনার আদার কোয়ালিটিগুলা, কেপেবিলিটিগুলা ম্যাটার করে। হাউ গুড ইউ আর অ্যাট ডিসিশন মেকিং, আপনার অ্যানালাইটিক্যাল এবিলিটি কেমন, লার্নিং মানে আপনি কত তাড়াতাড়ি লার্ন করতে পারছেন এবং এক্সিকিউশনে আপনি কত ভালো। লিডারশিপ তো মাস্ট। সো যারা এন্ট্রি লেভেলে তাদের ক্ষেত্রে হয়তো লিডারশিপটা গ্রো করায়, বাট সিনিয়র লেভেলে যে তখন মানে খুব ম্যাটার করে, স্পেশালি ফ্রম দ্য মিড লেভেল ইট স্টার্টস। সো এই কয়টা জিনিস কম্বিনেশনে কিন্তু যে কেউ আসলে এই প্রফেশনে আসতে পারেন। সো আমি এসেছি ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে। ওয়াও। সো আমি ঢাকা ইউনিভার্সিটিতে IR এর স্টুডেন্ট ছিলাম। সো ব্যাংকিংয়ের সাথে আসলে কোনো রিলেশনই নাই। আর যখন পড়াশোনা করি তখনও আসলে আমি বুঝিনি যে আমি ব্যাংকারই হব। আমি তখন ভেবেছি আমি একটা চাকরি করব, গ্রো করব। বাট ইভেনচুয়ালি ফিল করলাম আসলে ব্যাংকিং আমাকে টানে। আমার মনে হচ্ছে এটা আমার পছন্দের একটা জায়গা। সো ফাইনালি আই জয়েন ব্যাংকিং। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম শায়লা আবেদিন। আমি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ লায়াবিলিটি, কনজিউমার অ্যান্ড SME ব্যাংকিং, প্রাইম ব্যাংক PLC-তে আছি। এই যে আজকের শায়লা আবেদিন, শুরু থেকে তো আর এই শায়লা আবেদিন ছিলেন না। কিছুক্ষণ আগে যে কথাটা প্রসঙ্গটা আপনি বলছিলেন সেখান থেকে আমি বুঝে নিলাম যে হ্যাঁ, আপনার মধ্যে ডিভোশন ছিল, অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটিটা ছিল। এবং সবচেয়ে বড় কথা কি, ক্যাপাবিলিটি থাকা বড় কথা, অবশ্যই থাকতে হবে, কিন্তু ক্যাপাবিলিটিটাকে ইউটিলাইজও করতে হবে, রাইট? মানে আমি একটা কিছু জানি কিন্তু আমি ইউটিলাইজ করছি না, তা কিন্তু না। এই যে আজকে যে মেসেজটা আপনি দিলেন যে আসলে ব্যাংকিং বা যে কোনো প্রফেশন, হ্যাঁ একদম প্রফেশনাল বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়া যে কোনো প্রফেশন আমাকে একদম শুরু থেকে এটাই পড়াশোনা করে আসতে হবে তা কিন্তু না। কিন্তু পরবর্তীতে আমার ক্যারিয়ারের প্রয়োজনে নিশ্চয়ই আমি ওই পড়াশোনাটা করে নিয়েছি বা করে নিচ্ছি, তাই? জি। এই যে আপনি কাজ করছেন বা এগিয়ে যাচ্ছেন সামনে, এইখানে আপনি অবস্টেকলটা কি ফেস করেছেন? অবস্টেকল তো সবারই থাকে, এটা ডিপেন্ড করে সিচুয়েশনে। তো বেসিক্যালি আমি খুব অবস্টেকল বলবো না, কারণ এই কারণে বলবো না যে আসলে মাইন্ডসেট একটা বিরাট ব্যাপার। সো যখন আমি ব্যাংকিংয়ে জয়েন করেছি, আমার ইনিশিয়ালি যেটা হলো, যে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার 6 মাসের মধ্যে যে আমাকে রিক্রুট করলো উনি চাকরি ছেড়ে দিল। আচ্ছা। সো আই ওয়াজ লাইক, মানে এখন কি করব, 3 জনের একজন টিম। তো প্রত্যেকটা অবস্টেকল একটা অপরচুনিটি। ঠিক ওই মুহূর্তে অপরচুনিটিটা আমার আসলো, আমাকে ব্যাংক পিক করলো একটা ওই টিমটা চালানোর জন্য। দেখেন এত আর্লি এইজে কিন্তু আমি একটা অপরচুনিটি পেয়ে গেলাম, একটা লিডারশিপ গ্রো করার একটা অপরচুনিটি। সো তখন যদি আমি ভয় পেতাম, আমি ওই চ্যালেঞ্জ নিতে রাজি না থাকতাম, আজকে হয়তো আমার জার্নিটা ডিফারেন্ট হতে পারে, রাইট? সো আমি মনে করি ওইটা আমার একটা বিরাট অপরচুনিটি ছিল। আমি সাথে সাথে ওইটা গ্র্যাব করলাম। করার পরে যেটা হলো, সেই ডিপার্টমেন্টটা আমি দাঁড় করালাম এবং আমি 3 জন দিয়ে শুরু করলাম। সেখানে আমি 31 জনের একটা টিম অল ওভার দ্য কান্ট্রি স্ট্যাবলিশ করলাম এবং সাকসেসফুলি ওটা শেষ করলাম। এবং শেষ করে আমি ওখানে থেমে থাকিনি, আমার কাছে মনে হয়েছে আমি বেটার কন্ট্রিবিউট করতে পারি। সো আমি ওই ডিপার্টমেন্ট থেকে ডিফারেন্ট ডিপার্টমেন্টে সিমিলার গ্রেডে মুভ করলাম। আচ্ছা। মানে সবাই তো আসলে প্রমোশন নিয়ে মুভ করতে চায়, আমার উদ্দেশ্য ছিল যে আমি নতুন নিজেকে একটু এনরিচ করা, রাইট, এনরিচ করা,
কিছু শিখবো। সো পরে যে আমি একটা নতুন ডিপার্টমেন্টে জয়েন করলাম, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটা কি আপনার নিজস্ব মানে আপনার ইচ্ছায় নাকি ম্যানেজমেন্টও চেয়েছিল? এটা সম্পূর্ণ আমার ইচ্ছা ছিল। আচ্ছা, সম্পূর্ণ আমি চেয়েছি যে আমি ওই দিকে যাই, চ্যালেঞ্জটা আমি নিব। প্রোঅ্যাক্টিভলি অ্যাপ্লাই করলাম যে আমি একটা ডিফারেন্ট রোলে যেতে চাই। তো অনেকে আমাকে বলেছিল যে তুমি তো এই গ্রেডেই আছো এবং তুমি একটা লিডারশিপ রোলে আছো, তোমার আন্ডারে এতগুলা মেয়ে কাজ করছে। সো তখন আমি যেই রোলটাতে গেলাম ওটা আবার সিঙ্গেল মানে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, আমি লিডারশিপ রোলে প্রথমেই যাইনি। সো আমি রিলেশনশিপ ম্যানেজার রোলে গিয়েছি। সো রিলেশনশিপ ম্যানেজার রোলে থেকে প্রথম দিন থেকে যেহেতু আমার উইল পাওয়ার বা আমার ইচ্ছা ছিল যে আমি ভালো করব, প্রথম দিন থেকে আই স্টার্টেড লার্নিং অ্যান্ড ডেলিভারিং। সো সেটাতে যেটা হলো খুব তাড়াতাড়ি আসলে আমি লিডারশিপ রোলেও পৌঁছে গেলাম। সো যেটা মেসেজ সেটা হচ্ছে যে আসলে যে কোনো একটা কাজ দেখে আগে থেকে ধরে নেওয়ার কিছু নাই আমি পারবো না, বা ভয় পাওয়ারও কিছু নাই। সো আমরা যদি চেষ্টা করি, চাই, আমি আসলে ওই জায়গাটাতে একটা সময় পৌঁছে যেতে পারি। সো ওই ইচ্ছাটা থাকা খুব জরুরি। এবং আপনার একটা আপনি 5 বছর পরে কোথায় যেতে চান সেটার আপনার একটা সুনির্দিষ্ট প্ল্যানও থাকা উচিত, থাকতেই হবে যে আমি আসলে এটা হতে চাই, তাহলে এটা হতে গেলে আমার কি কি সেট স্কিল দরকার সেটা আপনাকে গেইন করতে হবে ডিউরিং দিস জার্নি। এবার আসি একদমই আসলে জানা একটা প্রসঙ্গ, সবাই এই প্রসঙ্গে কথা বলে এবং আমরা বিং আ লেডি আমরা ফেস করি। এই যে আজকের রোলটাতে আসার, আজকের শায়লা আবেদীন হওয়ার পেছনে বিং এ লেডি কী কী চ্যালেঞ্জ ফেস করেছেন, বা কোনো অপরচুনিটি ছিল কি আলাদার মতো? আমরা সবাই জানি যে ফিমেলদের জন্য হয়তো কিছুটা ডিফিকাল্ট, বিকজ আমাদের সমাজই আমাদেরকে একটা সার্টেনভাবে দেখতে চায়, একটা ফ্রেমে দেখতে চায়। যখনই আমরা ফ্রেমটা থেকে আসলে একটু ডিফারেন্ট কিছু করি বা বের হতে চাই, তখনই কিন্তু একটু চ্যালেঞ্জের সম্মুখীন হই। বাট আমি মনে করি আমরা অনেক প্রোগ্রেস করেছি, অনেক দূর এসেছি এবং আরও অনেক দূর যাব। বাট আমার জার্নিটাতে আই ওয়াজ ভেরি ফরচুনেট। আমি যে অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করেছি প্রত্যেকটা অর্গানাইজেশন ভেরি প্রোগ্রেসিভ এবং ওনারা উইমেন এম্পাওয়ারমেন্ট লিডারশিপে বিশ্বাসী। সো বর্তমান যে অর্গানাইজেশনে আছি তারাও ব্যতিক্রম না। সো আমাকে দেখেই বুঝতে পারছেন একটা লিডারশিপ রোলে আছি। তো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমার মন্ত্র যেটা আমি সবাইকে বলবো সেটা হচ্ছে, যখন আমি কাজ করতে যাই আমি তো আসলে একজন ওয়ার্কার, সেখানে তো আমাকে মেল ফিমেল ভাবার কিছু নেই। আমাকে অনেকে প্রশ্ন করে এতগুলা মেলের পাশে হাউ ইউ হ্যান্ডেল ইয়োর সেলফ, অথবা নিজেকে কেমন লাগে। আমি তখন বলি আমি তো আসলে একজন ওয়ার্কার। আমার কলিগ, একজন মেল কলিগ, উনি ওনার লেবারটাকে সেল করে টু দ্য অর্গানাইজেশন, সিমিলারলি আমিও আমার লেবারটাকে সেল করি। এখানে মেল ফিমেল ভাবে আসলে দেখার কিছু নাই। আবার এটাও আমি বিশ্বাস করি আমরা কিছু কিছু জায়গায় নিজেদেরকে মেয়ে বানিয়ে ফেলি। আমরা অ্যাডভান্টেজ নিতে চাই, সমান অধিকারের কথা বলি, আমরা সব কিছু সমান চাই, কিন্তু অ্যাডভান্টেজটা আবার অনেক সময় নিতে চাই। আমি ঢাকার বাইরে ট্রাভেল করতে চাই না, আমি 7টার পরে থাকতে চাচ্ছি না। বাট এটা নিড বেসড। একটা মেইলেরও তো সিমিলার প্রবলেম বাসায় থাকে। ডেফিনেটলি। একটা উদাহরণ আমার মনে হয় কর্মক্ষেত্রে এটা অনেক হেল্প করে। আমরা যখন ম্যাটারনিটি লিভে যাই, সো অনেকেই এসে অনেক কমপ্লেইন করে যে ম্যাডাম জয়েন করার পরে আমাকে এটা বলেছে, এটা বলেছে, এটা বলেছে। তো তখন আমি একটা প্রশ্ন করি, আচ্ছা ম্যাটারনিটি লিভ থেকে আসার পরে আপনি কি ওই আপনার কোওয়ার্কারের কাছে গিয়েছিলেন, একটা চকলেট গিফট করেছিলেন, থ্যাংক ইউ বলেছিলেন? বিকজ উনি আপনার অ্যাবসেন্টে 6টা মাস আপনার কাজটা করেছে। সো আমাদের যেরকম আমরা ভ্যাকেশনে যাই না, সিমিলারলি আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে আমার কলিগ আমার জন্য এক্সটেন্ডেড সার্ভিসটা দিচ্ছে, এবং আমারও তাকে বলতে হবে যে ঠিক আছে আপনার কোনো হেল্প লাগলে বলেন, আমি আপনার এটা একটু করে দিই। তাহলে কিন্তু এই জিনিসগুলো মিনিমাইজ হবে। ডেফিনেটলি ফেমিনিজম ইম্পর্ট্যান্ট, বাট এটা এই লেভেলেও
আমরা না নেই, যাতে এটাকে আসলে গুরুত্বটা কমে যায়। হ্যাঁ, সমানাধিকার বলবো আবার ওদিকে সুবিধা চাইবো, এটা হতে পারে না। মানে ডাবল স্ট্যান্ডার্ড তো থাকতে হবে। মানে এই যে আপনার চাওয়াটা তো গুরুত্ব থাকতে হবে, তাই না? সো ওইটাই ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ তো শুনলাম অনেক কিছুই। এই যে আপনার মানে একটা ক্যারিয়ার যে জার্নিটা শুরু থেকে, আমরা শুরুটা কিছুটা শুনেছি, এই জার্নিটার আজকে শায়লা আবেদীন তৈরি হওয়ার যে গল্পটা, এটা একটু শুনতে চাইছি। জি, অফকোর্স। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এইচএসবিসি ব্যাংক থেকে। সো ওখানে আমি 12 বছরের মতো ছিলাম। সো আমি ওখানে হেড অফ প্রায়োরিটি ব্যাংকিং অ্যান্ড নন রেজিডেন্ট বাংলাদেশি সেগমেন্ট দেখতাম। আফটার দ্যাট আপনাকে আগেই বলেছি যে আসলে আমার ডিফারেন্ট কিছু যদি না শিখি আসলে আমার তো গ্রোথ হবে না। সো একটা সময় আমার মনে হলো যে আমি একটা ডিফারেন্ট অর্গানাইজেশনে ডিফারেন্ট রোল শিখতে চাই। তো তখন আমি আসলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যাই, সিমিলার গ্রেডে কিন্তু ডিফারেন্ট রোলে, যে রোলটা আমি আগে কখনো করিনি। আমি ভ্যালু সেন্টার হেড হিসেবে মানে জয়েন করি, সিনিয়র ম্যানেজার ভ্যালু সেন্টার হেড। তো ওখানে আমি প্রায়োরিটি অ্যান্ড মিড মার্কেট দুটো ভ্যালু সেন্টারই দেখতাম। তো ওখানে কাজ শেখার পরে উৎসাহ বেড়ে গেল। দুইটা অর্গানাইজেশন দুই রকম। স্ট্যান্ডার্ড চার্টার্ড অসম্ভব ফাস্ট পেসের একটা অর্গানাইজেশন, আমি খুব এনজয় করছিলাম। সো চ্যালেঞ্জ নেওয়া, এক্সিকিউট করা করতে করতে একটা সময় ফিল করলাম যে আই এম রেডি ফর নেক্সট লেভেল। সো অর্গানাইজেশনও আমাকে রেকগনাইজ করলো এবং আমি ওখানে হেড অফ প্রায়োরিটি ব্যাংকিং, ডিরেক্টর অ্যান্ড হেড অফ প্রায়োরিটি ব্যাংকিং অ্যান্ড নন রেজিডেন্ট বাংলাদেশি সেগমেন্টও পেলাম। ওখানে আমি প্রায় 4 বছরের উপরে ছিলাম। দেন আমি আবার মুভ করলাম, কারণ দুটো ফরেন ব্যাংকে বেশ লম্বা সময় থাকলাম, তখন আমি একটা লোকাল ব্যাংকে মুভ করি। এখন এই মুভটা, যেহেতু জার্নির কথা বলছি, আসলে প্রফেশনালের থেকে আমি মনে করি আমার পার্সোনাল এবং লাইফ ব্যালেন্সিং ওয়াজ এটার একটা রিজন হতে পারে। এই সময় আমি ফিল করলাম আমরা তো প্রায়োরিটাইজ করে কাজ করি। আমার ফ্যামিলি লাইফে মনে হলো যে এখন আমার ছেলেকে সময় টেনশন দিতে হবে। হি ওয়াজ পাসিং থ্রু হিজ টিনেজ অ্যান্ড এভরিথিং। সো তখন আমি আমার জবটা ছেড়ে দিতে চাই এবং হ্যাপিলি ছেড়ে দিতে চাই। আমার কাছে মনে হয় যে আমি এখন আদার চ্যালেঞ্জগুলো ফেস করে অ্যান্ড দেন আই ক্যান কাম ব্যাক। সো তখন আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা বলল যে তুমি আসলে এটাকে ম্যানেজ করা শিখো, ছেড়ে দেওয়া তো তুমি চাইলেই পারো, ছেড়ে দেওয়া যায়, তুমি ম্যানেজ করা শিখো। সো তখন আমি একটা ডিফারেন্ট অর্গানাইজেশনে জয়েন করলাম, যেটা রোলটা আমি জানি, আমি করে আসা রোল, এবং আমি একই সাথে আমার ফ্যামিলি অ্যান্ড কর্পোরেট লাইফটাকে ব্যালেন্স করা শিখলাম এবং তারপরে ওখানে আমি কন্টিনিউ করতে থাকলাম। এটা কি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল? ব্যাংকেই আসলাম। তো এখানে একটা জিনিস আমার যেটা লার্নিং এবং শিখলাম যে দেখেন, কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন দেখে আপনি ভয় পেয়ে যাওয়া যাবে না। রাইট, যে আমি আসলে পারবো, এটা হবে। ইনিশিয়ালি মনে হচ্ছিল আমাকে দিয়ে হবে না, আমি হয়তো পারবো না, ইটস ভেরি চ্যালেঞ্জিং। বাট পরে দেখলাম আসলে আমি দুটোই ব্যালেন্স করতে পারলাম এবং ওটা আমার মানে আমার কনফিডেন্স লেভেলটা আরও অনেক বাড়িয়ে দিল, যার ফলে আমি ওখানে আসলে কাজ শিখে ডিফারেন্ট একটা অর্গানাইজেশন, ডিফারেন্ট কালচার আমি শিখে এক্সিকিউশন করাটা আমার জন্য তখন মনে হলো ইজি হয়ে গেল। এবং যেহেতু কনফিডেন্স বেড়ে গেল, তখন আস্তে আস্তে নতুন জিনিস নেওয়া, নতুন জিনিস ইন্ট্রোডিউস করা। এবং কর্পোরেট ওয়ার্ল্ডে এরকম, যখন আপনি ভালো করেন তখন কিন্তু আপনার উপর যখন আস্থা আসে, ওনারাও আপনাকে আরও নতুন জিনিস দিতে থাকে। সো সেই ক্ষেত্রে মেয়ে হিসেবে না, ওই যে বললাম ওয়ার্কার হিসেবে আমি নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া শুরু করলাম এবং সাকসেসফুল আল্লাহর রহমতে হতে থাকলাম। সো আসলে খুব একটা স্ট্রাগল করতে হয়নি। ফাইনালি প্রাইম ব্যাংকে কবে আসলেন? ওই যে বললাম স্ট্যান্ডার্ড চার্টার থেকে প্রাইম ব্যাংকে আসলাম। তাহলে প্রাইম ব্যাংকেও বেশ লম্বা সময় আছে। হ্যাঁ, প্রাইম ব্যাংকে আমি বেশ লম্বা সময় আছি। তবে যেটা ইন্টারেস্টিং প্রাইম ব্যাংকে আমার কাছে লেগেছে যে আমরা ফরেন অর্গানাইজেশনগুলোর ডিফারেন্ট জিনিস শিখি, আবার লোকাল অর্গানাইজেশনগুলোতেও অনেক কিছু ডিফারেন্ট শিখি। সো আমার পুরনো
এক্সপিরিয়েন্সটাকে এনে যখন এখানে ইউটিলাইজ করলাম, দেখলাম যে ইটস ভেরি প্রোগ্রেসিভ অর্গানাইজেশন, সেটা করার স্কোপ আমাকে করে দেওয়া হলো, যার জন্য আই কুড শো মাই পোটেনশিয়াল। অর্গানাইজেশন সাপোর্টিভ না হলে হয়তো আমি এতটা পারতাম না। এবং এখানে আরেকটা জিনিস মনে হয় যে এই যে আমি বললাম, একটা সময় আমার কাছে রিয়েলাইজেশন হলো যে আমি ছেড়ে দিই, এটাই আমাদের লাইফে একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি খেয়াল করে দেখেন, এন্ট্রি লেভেলে অনেক ফিমেল আছে, কিন্তু মিড লেভেল থেকে ঝরা শুরু করে, বিকজ ওই সময় যে তাদের বিয়ে হয়, বাচ্চা, ফ্যামিলির যেই ক্রাইসিসগুলো, ক্রাইসিস আমি ঠিক বলবো না, নিডটা ফ্যামিলির নিডটাও একসাথে আসে, একসাথে এই যে ব্যালেন্স করার বিষয়টা আপনি বললেন, এই ব্যালেন্স করার বিষয়টা কিন্তু তখন থেকেই শুরু হয়। তো এই ক্ষেত্রে দুইটা সাইডের দুইটা আমার কাছে, এটা আমার ফাইন্ডিংস খুব দরকার মনে হয়। একটা হচ্ছে অর্গানাইজেশনগুলোকে যদি আবার রিটার্নিং উমেন নিয়ে কিছু কাজ করে, সেই ক্ষেত্রে আমরা হয়তো ভালো কিছু লিডার ধরে রাখতে পারবো এবং পাবো। আর আমাদের দায়িত্ব হবে অ্যাজ এ ফিমেল, হাল ছেড়ে দেওয়া যাবে না, ওই সময়টা কষ্ট করে হলেও ঝুলে থাকতে হবে, ধরে থাকতে হবে এবং সব সময় সবার কাছে পপুলার হওয়ার চেষ্টা করাটা ছেড়ে দিতে হবে। আর ইউ ডুইং দ্য রাইট থিং? আপনি কি ঠিক কাজটা করছেন? এবং আপনি কি অনেস্ট টু ইয়োরসেলফ? আপনি কি আপনার বেস্টটা দিচ্ছেন? যদি সেটা হয়, গিল্ট থেকে বের হয়ে কাজটা চালিয়ে যেতে হবে। বেশিরভাগ মেয়ে আমি নিজেও এক সময় গিল্টে মনে হয়েছে যে ছেড়ে দেই, যখন একটা নেইবার এসে বলে, কি দরকার তোমার কাজ করার, এত ভালো, তোমার যথেষ্ট আছে, তুমি কেন কাজ করছো, পচামা কাইন্ড অফ ফিলিং। সেই ফিলিংটা থেকে আসলে বের হয়ে যেতে হবে, বিকজ আমি জানি আমি ঠিক কাজটা করছি এবং আমি কাউকে ডিপ্রাইভ করছি না, আমার বেস্ট দিচ্ছি। তাহলে কিন্তু এই জার্নিটা সবার জন্য সহজ হয়ে যাবে। ইউ বিকাম দ্য উইনার অফ বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2। এখান থেকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি রিকোয়েস্ট করবো যে এই প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনি কিছু বলবেন, এবং আগামীতে আমাদের যারা লেডিরা আছেন, যারা আসলে কাজ করছেন কিন্তু ততটা লাইমলাইটে আসছেন না, তাদের সম্পর্কে কিছু বলবেন। আমি মনে করি এটা অসম্ভব সুন্দর একটা ইনিশিয়েটিভ। কেন সুন্দর? অনেক প্ল্যাটফর্ম থাকে যেখানে আমরা হয়তো ফিমেলদেরকে হাইলাইট করি, এখানে বিভিন্ন ক্যাটেগরির ফিমেলরা আসছে, বিভিন্ন অর্গানাইজেশনের প্ল্যাটফর্মের প্রফেশনের মানুষ এসে তারা তাদের কথা বলতে পারছে। এই যে আপনি বললেন যে আমি অলরেডি আমাকে হয়তো আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অলরেডি একটা সিনিয়র রোলে গেছি, তারপরেও আপনারা আমাদেরকে রেকগনাইজ করছেন। দেখেন, রেকগনিশন ইজ অলওয়েজ মোটিভেটিং। এটা আসলে এন্ট্রি লেভেল হোক, মিড লেভেল হোক, সিনিয়র লেভেল হোক। তো তাতে যেটা হচ্ছে, আমার এক্সপিরিয়েন্সটা আরও 10 জন শুনছে, স্ট্রাগলটা শুনছে, তারাও এনকারেজড হচ্ছে যে হ্যাঁ, এটা সম্ভব। অলসো আমার কাছে মনে হয় আমরা যারা পাচ্ছি তারাও এটা ফিল করছি যে আসলে শুধুমাত্র কাজ না, আপনি কাজটাকে ভালো করার পাশাপাশি ডিফারেন্ট কিছু করলেও কিন্তু আপনি এখানে রেকগনাইজড হচ্ছেন, এবং কেউ আপনাকে নোটিস করছে এবং তারা আপনাকে ঠিকই ভ্যালিউ করছে, এবং সেটা আসলে বিরাট একটা মোটিভেশনের জায়গা। এবং আমি মনে করি আপনাদের মতো আরও অনেক প্ল্যাটফর্মের আসা উচিত। অলসো যারা ভালো করছে তাদেরকেও এগিয়ে আসা উচিত যে হ্যাঁ, আমি জানাতে চাই আমি ভালো কাজ করছি, আমি আসলে এগিয়ে যেতে চাই, আমি অন্য সবার মতো একটা বড় লিডারশিপ রোলে যেতে চাই। সো এটা আসলে খুবই ভালো যুগোপযোগী একটা পদক্ষেপ আমি মনে করি। আমরা আসলে প্রতি মাসেই আপনাদের মতন একজনকে আমাদের দর্শকের সামনে তুলে ধরতে পারছি। আশা করি আমরা ভবিষ্যতে এভাবে এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডেইলি স্টার স্টেলার ওমেন, বিটিআই ডেইলি স্টার স্টেলার ওমেন, এবং থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শুনছিলেন। শুধু দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন সিজন 2 এর এপিসোড 10। আমরা আজকে কথা বলছিলাম ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ক্যাটাগরির উইনার শায়লা আবেদিনের সাথে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একজন উইনার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।